আপনারা জানেন একটা বিশাল অংশের মানুষকে, নাগরিককে, ভোটারকে লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে অ্যাডজুডিকেশনে পাঠানো হয়েছে, which is illogical। এবং আমরা প্রথম থেকে বলে আসছি এটা ভোটাধিকার হরণ। আমরা সিওর অল পার্টি বৈঠক ডেকেছিলেন, সেখানেও আমাদের প্রতিনিধিরা বারবার বলেছেন, এবারও বলেছেন যে সম্পূর্ণ ভোটার তালিকা প্রকাশ করতে হবে। অ্যাডজুডিকেশন মানে প্রশাসনের অপদার্থতা। তারা ঠিক মতো ঠিক সময় কাজ করতে পারেননি। এর মধ্যে অনেক আধিকারিক আছেন, তাদের প্রতি আমাদের সম্পূর্ণ সমবেদনা আছে। বিজেপি এবং তৃণমূলের চাপ, প্রকৃত ভোটারের বদলে মৃত ভোটারদের রেখে দেওয়া, ভুয়ো ভোটারকে না সরিয়ে আসল ভোটারদের বাদ দেওয়া, পরিকল্পিতভাবে ফর্ম স্ক্যানের নামে দুই দল বিশাল অংশের আপত্তি জানিয়েছে। সেগুলো ব্যাপারে আমরা বলেছি তদন্ত করে জানাতে হবে। আমরা মোকদ্দমা করেছিলাম, হাইকোর্ট বলেছে। আপনারা জানেন যেদিন এসআইআর ঘোষণা হয়েছিল, এইখানে দাঁড়িয়ে প্রেস কনফারেন্সে বলেছিলাম যে জনপ্রতিনিধি আইন অনুযায়ী ধারা উল্লেখ করে বলা হয়েছিল এসআইআর কেন এটা জানাতে হয়, ভ্যালিড রিজন, সাফিসিয়েন্ট রিজন। আমরা বলেছিলাম এটা প্রয়োজনীয়, ভয় এবং ভীতি সঞ্চার করা, আরএসএস এর কর্মসূচিকে বাস্তবায়ন করা ইসিআই দ্বারা, আর বিজেপি তৃণমূলের বাইনারি তৈরি করা। যখন ফুল বেঞ্চ আসে তখনও আমি নিজে উপস্থিত ছিলাম সিপিআইএমের প্রতিনিধি হিসেবে, এবং বামপন্থীদের কথা হিসেবে বলেছিলাম এই প্রশ্ন। তখন জ্ঞানেশ কুমার বলেছিলেন আমাদের ওয়েবসাইটে সব দেওয়া আছে, কেন করছি, কি রিজন। আমরা মামলা করেছিলাম। গতকাল হাইকোর্ট বলেছে 1 সপ্তাহের মধ্যে ইলেকশন কমিশনকে জানাতে হবে কোন ধারা বলে, কিসের প্রয়োজনে, কেন এসআইআর করা হয়েছে, তার যুক্তি হাজির করতে হবে, তথ্য হাজির করতে হবে। এটা আমাদের একটা প্রাথমিক জয় হলো। কিন্তু সার্বিক জয় তখনই হবে যখন সব ভোটারের ভোটাধিকার ফেরত পাবে। তারা নির্বাচন ভোটারদের বাদ দিয়ে নয়। আমরা প্রার্থী তালিকা ঘোষণা করলাম, কিন্তু প্রার্থীগুলো কোনো মানে রাখে না যে নির্বাচক মণ্ডলীর অধিকার থাকে না। বামপন্থীরা মানবাধিকারের জন্য, গণতান্ত্রিক অধিকারের জন্য, ভোটাধিকারের জন্য লড়াই চালিয়ে যাবে। বাংলা বাঁচাতে হলে বাংলার মানুষকে বাঁচাতে হবে, তার মর্যাদা, তার সম্মান, তার অধিকার রক্ষা করতে হবে, এবং তার সঙ্গে দাঁড়িয়ে তার শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি, শিল্প, ইতিহাস, ঐতিহ্য, স্বাস্থ্য, হাসপাতাল, প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র, তার চিকিৎসিত হওয়ার সুযোগ, অধিকার, তার বাসস্থান, তার পথ ঘাট, রাস্তা, শিল্প, কল কারখানা, আলু সহ সমস্ত ফসলের দাম, এবং 100 দিনের কাজ ফেরত পাওয়া, সেটাকে 200 দিন করা, শূন্য পদে নিয়োগ, বেকারদের কাজ, তার অধিকার, এই সব নিয়ে আসলে লড়াই। সেই লড়াইয়ে আপনাদের মাধ্যমে সবাইকে আহ্বান জানাচ্ছি, বাংলা বাঁচাও অভিযানে আপনারা সবাই জড়ো হবেন, সরব হবেন, এবং বাংলাকে আমাদের বাঁচাতেই হবে, নাহলে দেশ বাঁচবে না। আজকে তিলোত্তমার বাবা বলেছেন যে বামেদের জন্যই রাজ্যে আইন শৃঙ্খলা বিনষ্ট করতে সক্ষম হচ্ছে তৃণমূল, কি বলবেন? এটা আরএসএস এর শেখানো বুলি। তুমি যেমন এসএমএস পড়ে বলছো, ওরা এরকম করে হোয়াটসঅ্যাপ পড়ে বলছে। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টে আরাবুল ইসলাম তিনি যোগ দিলেন। এই আরাবুল ইসলামকে নিয়ে একাধিক ঘটনার আমরা সাক্ষী আমরা দেখেছি। আপনারা সমালোচনা করেছিলেন যে তিনি তাজা নেতা, তৃণমূলের তাজা নেতা। সেই তাজা নেতা আইএসএফ এ জয়েন করলেন এবং মনে করা হচ্ছে যে তিনি প্রার্থী হবেন। এই আরাবুল ইসলামকে আপনারা মানতে পারবেন? এটা আইএসএফ কে প্রশ্ন করলে ভালো হবে, তোমার সঙ্গে ভালো যোগাযোগ আছে। বামফ্রন্টের নেতাদের জিজ্ঞেস করে লাভ নেই, উত্তর পাবে না। বলে দিন, যখন হবে তখন জানতে পারবে। অভয়ের মা তিনি দাবি করেছেন তিনি বিজেপি থেকে যোগাযোগ করছেন, তিনি প্রার্থী হবেন, কি বলবেন? প্রথম থেকেই তোমরা জানতে, আগের আইন শৃঙ্খলা প্রশ্ন এটা বললো,
হাসপাতালের চত্বরের মধ্যে ডিউটিরতা পিজিটি ছাত্রী, যে নিজে একজন চিকিৎসক, এরকম এর আগে কখনো আমাদের দেশে ঘটেনি, রাজ্যে তো ভাবনাই করা যেত না। ডিউটি আওয়ার্সের মধ্যে গণধর্ষণ হয়, খুন হয়। তারপরে সমস্ত সাক্ষী সাবুত লোপাট করার জন্য স্বাস্থ্য দপ্তর, হাসপাতাল কর্তৃপক্ষ এবং তৃণমূল কংগ্রেস সক্রিয় হয়। সিপিআইএম প্রথম এই ঘরে দাঁড়িয়ে, বুদ্ধদেব ভট্টাচার্যের লাশ তখন পড়ে রয়েছে, আমরা প্রথম জানাই। তখন তো বাবা মা অসহায়, এখানে অডিও বাজে শোনাই, তাকে জানানো হয়নি তাদের মৃত্যুর খবর। তারপর বলেছে আত্মহত্যা, তারপরে যে তাড়াতাড়ি চলে আসুন। তারপরে কোর্টে যাই আমরা, শিয়ালদা কোর্ট থেকে অর্ডার হয়, সুপ্রিম কোর্টের আইন মেনে, নিয়ম মেনে ভিডিওগ্রাফি করতে হবে, বাড়ির একজন প্রতিনিধি থাকবে এবং এক্সটার্নাল এক্সপার্ট থাকবে। যেহেতু হাসপাতালের মধ্যে হয়েছে, ওখানেই পোস্টমর্টেম হয়, তবে পোস্টমর্টম হবে। তড়ি ঘড়ি করে পোস্টমর্টম করা হয় অন্ধকার হয়ে যাওয়ার পরে। আমরা এই কথাটা নিয়ে আসি, কোনো আরএসএস, কোনো বিজেপি না। তারপরে এই কলতান, মীনাক্ষী, ধ্রুব, আমাদের ছাত্র যুব বাহিনী বুদ্ধদার শেষ যাত্রা থেকে সরে গিয়ে গাড়ি আটকায়, তখন ওই মা অসহায়। আজকে মীনাক্ষী বলেছে, তখন তো আমরা দেখিনি এটা কার লাশ, সিপিএম এর না এসএফআই এর না ডিএফ এর, তার বাবা মাকেও আমরা চিনতাম না। কিন্তু অসহায় পরিবারের পাশে দাঁড়ানোর চেষ্টা করে বামপন্থী ছাত্র যুবরা। পুলিশের অন্যায়ের বিরুদ্ধে, তৃণমূলের জুলুমের বিরুদ্ধে রুখে দাঁড়ায়, প্রাণকে বাজি নিয়ে গাড়ি আটকানোর চেষ্টা করে। আর সেখানকার কাউন্সিলর, এমএলএ তৎকালীন, এখনো বোধহয় আছে কদিন, ওদের যেটা বাসস্থান, সেখানকার স্থানীয় তৃণমূল নেতারা পরিবারকে ঘিরে, শ্মশানকে ঘিরে, গাড়িকে ঘিরে তাড়াতাড়ি লাশ পাচার করতে চায়, যেমন হাসখালিতে করেছে, যেমন বিজেপি হাতরাসে করেছে। তাহলে বিজেপি আরএসএস তাদের মরদ আছে, ধর্ষিতাকে ন্যায় দেবে, বিচার করবে, অপরাধীকে ধরবে। তোমাদের মনে আছে তখনও তোমরা অনেকেই বলেছিলে সবাই মিলে নবান্ন অভিযান করছেন, আপনারা কেন যাচ্ছেন না? আমরা বলেছিলাম এটা হচ্ছে আরএসএস এর পরিকল্পনা। আজকে কলকাতা পুলিশ যা বলেছে, সিবিআইও তাই বলেছে। রাজ্য সরকার আর কেন্দ্র সরকার, তৃণমূল আর বিজেপি, ওই অসহায় মাকে নিয়ে কলকাতা, দিল্লি বিজেপির নেতারা ঘোরাঘুরি করেছে, কিন্তু প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করতে পারেনি। ভোট নির্বাচন আলাদা কথা, সেই পরিবার সিদ্ধান্ত নেবে কি করবে। আমরা কখনোই সেই পরিবারকে বলিনি যে সিপিএম হোক। আমরা সবসময় সন্তানহারা পরিবারকে পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। আইনজীবীরা লড়াই লড়েছেন, তখনই তাদের মনে হয়েছে যে আমাদের বামপন্থী আইনজীবীরা ঠিক করবে না, নামি দামি আইনজীবী বিজেপি ঠিক করে দেবে। সুপ্রিম কোর্টে আপনারা কি করবেন, দিল্লির সরকার পাশে থাকলে ঠিক হবে। তারপর আমরা জানি সুপ্রিম কোর্ট শুধুমাত্র চিকিৎসকদের ধর্মঘট যাতে শেষ হয়, রাজ্য সরকার এবং বিজেপি দুজনে তাই চেয়েছিল। আর যেদিন ধর্মঘট প্রত্যাহিত হলো, তারপর থেকে আপনারা জানেন বিজেপি আর তৃণমূল একই জায়গায় দাঁড়িয়ে আছে। সুতরাং এইসব বলে কিছু লাভ হবে না। আর বাবা অভিযোগ করছেন আপনারা নিজেদের স্বার্থ রক্ষার্থে আন্দোলনে যোগ দিয়েছিলেন। আমি এটুকু জানি, আমরা শ্রমজীবী মানুষ, খেটে খাওয়া মানুষের স্বার্থে রাজনীতি করি, এবং সেখানে দাঁড়িয়ে ওই পরিবারের সঙ্গে বা ওই পরিবারের ভিকটিমের সঙ্গে বা ওই পরিবারের বাবা মার সঙ্গে আমাদের কোনো স্বার্থের সংঘাত নেই। আরএসএস এবং সিপিআইএম এর, বামপন্থী এবং বিজেপিদের স্বার্থের সংঘাত আছে, রাজনীতির সংঘাত আছে। তাতে আমরা বলবো যে আমরা আমাদের পক্ষে দাঁড়িয়ে আছি, ওনাদের বলবো কোনো একটি নির্দিষ্ট পক্ষ অবলম্বন করবেন না। সামগ্রিকভাবে, সমবেতভাবে গোটা রাজ্যের মানুষ, অসংখ্য মহিলা, চিকিৎসক, আইনজীবী, সাধারণ মানুষ, সব ধরনের বামপন্থীরা তার রাস্তায় নেমেছে, এবং সেটা একটা পরিবারের জন্য নয়,
অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের জন্য, জাস্টিস ফর আরজিকর। তারপরে যা যা ঘটেছে গোটা দেশের, গোটা পৃথিবীতে যারাই অন্যায়ের বিরুদ্ধে তারা একদিকে, আর যারা অন্যায় করেছে তারা অন্যদিকে। অনেক সময় এরকম হয়, এটাকে বলে স্টকহোম সিনড্রোম, যে অনেক সময় অপরাধীদের প্রতি মমত্ব তৈরি হয়ে যায়। আমরা তার মধ্যে নেই। প্রশাসনিক স্তরে যে ধরনের ইলেকশন কমিশন রদবদল করছে, এই বিষয় নিয়ে আপনি কে করছে রদবদল? নির্বাচন কমিশন তার আগে কে করেছে রদবদল? কি এখন হলো না? এক সপ্তাহ আগে, 10 দিন আগে, 15 দিন আগে লার্জ স্কেল রদবদল হচ্ছিল। আমি জিজ্ঞেস করছি আপনাদের কাছে, প্রশ্ন করছেন জিজ্ঞেস করছি, এর আগে এই প্রশ্ন আসেনি বলে। তাহলে ফের যখন আমরা চেয়েছি সরকার বদল, তো তৃণমূল কংগ্রেসও চেয়েছে, প্রশাসন যেতে যেতে চেয়েছে ডিএম বদল, এসপি বদল। আর আমরা যখন বলছি সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন করতে, তখন নির্বাচন কমিশন অফিসার বদল করছে। আর আমরা চাইছি মন্ত্রিসভার বদল হোক, সরকার বদল হোক, মানুষের অবস্থার বদল হোক। কৃষক, ক্ষেতমজুর, ছাত্র, যুবক, খেটে খাওয়া মানুষ, তাদের অবস্থার বদল হোক। এখানেই বামপন্থী এবং দক্ষিণপন্থীর মধ্যে তফাৎ। আমরা চাই মানুষের অবস্থার বদল হোক, সেই অবস্থা বদলের জন্য মানুষের অবস্থান বদল হোক, এবং সেটার জন্য এই বাংলাকে বাঁচাতে বিকল্প হিসেবে বামপন্থীরা যে বিকল্প উত্থাপন করেছে সেখানে মানুষকে আহ্বান জানাচ্ছি। আর ওরা মনে করছে আইএস আইপিএস দিয়ে, কেন্দ্র আর রাজ্য বাহিনী দিয়ে হবে। সেটা দিয়ে হয় না। পৃথিবীর কোথাও গণতন্ত্র প্রতিষ্ঠিত বাহিনী দিয়ে হয়নি। সব জায়গায় মানুষ সচেতন হয়েছে, সক্রিয় হয়েছে, ঐক্যবদ্ধ হয়েছে, তার অধিকার প্রতিষ্ঠিত করেছে। জরুরি অবস্থার পরেও আমরা লড়েছিলাম, জরুরি অবস্থার মধ্যে লড়েছিলাম, এবং তারপরে গণতন্ত্রের সম্প্রসারিত হয়েছিল বামফ্রন্টের সময়। যেহেতু বললো বামফ্রন্টের আমলে সিপিএম এর জন্য এসব হয়েছে, তখন কিন্তু কখনো এই কামদুনি থেকে আরজি করে ঘটনা হয়নি। মমতা ব্যানার্জি মিথ্যাচার করেছেন, মিথ্যা রেপ ভিকটিম সাজিয়ে জর্জ ফার্নান্ডিস দিয়ে, এই ভাঙনের মহিলাকে দিয়ে। মনে হচ্ছে অনেক খবরের কাগজে বেরিয়েছিল। আমরা জানি তাপসী মালিককে কিভাবে ব্যবহার করেছিলেন। এটা দক্ষিণপন্থীরা করে। আমরা এই যে আইন শৃঙ্খলার অবস্থা খারাপ হলো, কারণ আমাদের রাজ্য প্রশাসনে পচন ধরেছে, এবং সেটা আরএসএস এর দুর্গা ঘটিয়েছেন। সুতরাং আমাদের উভয়ের বিরুদ্ধেই লড়তে হবে। আচ্ছা, রাজ্যে নারী সুরক্ষা একটা বড় ইস্যু। নারী পুরুষ আমরা দেখতে পাচ্ছি ভোটার সংখ্যাতেও তারা সমানুপাতিক, কিন্তু নির্বাচনী রাজনীতি যখন দেখি তখন প্রত্যেকটা দলের নারী যারা ক্যান্ডিডেট তাদের সংখ্যা খুবই গুরুত্বপূর্ণভাবে প্রাসঙ্গিকভাবে কম। আপনাদের 224 জন প্রার্থীর এখন অব্দি নাম ঘোষণা হয়েছে লেফট ফ্রন্টের পক্ষ থেকে, সেখানে 30 জন মাত্র মহিলা। কি বলবেন এই বিষয়ে? আরো বাড়াতে হবে, সবসময় বাড়ানোর পক্ষে। যে মানিকতলা কেন্দ্রে ইলা মিত্র দাঁড়িয়ে ছিলেন, আর তারপরে যা হলো ঘটনা, আর এখন মৌসুমী ঘোষ দাঁড়িয়েছে, ঠিক আছে? এই যে বালিগঞ্জ কেন্দ্রে গতবার আমরা সায়রা শাহ আলিমকে দাঁড় করেছিলাম, এবারে আমরা শিল্পী আফরিনকে দাঁড় করালাম। অল্প বয়সী, ভাবা যায় না। এই তোমরা এখন বলো বামপন্থীদের মুখ নেই কেন? সেখানে দাঁড়িয়ে দীপশিতা, তার সঙ্গে হচ্ছে মীনাক্ষী, আরো নাম বলছে। রিপিটেড না, তুমি তো প্রশ্ন রিপিটেডই করছো। ডোন্ট রিপিট ইউর কোয়েশ্চেন। রিপিট তো বারবার করতে হয়, না তো মনের মধ্যে ধরে না। তো টালিগঞ্জ থেকে আসলে তোমার কোনো সমস্যা হতো না, বলিউড থেকে আসলে তোমার কোনো সমস্যা হতো না, হলিউড থেকে আসলে আরো আহামরি হতো। কিন্তু আন্দোলন, লড়াই, সংগ্রামের ময়দান থেকে উঠে আসে, সেখানে আরো বেশি মহিলাদের অংশগ্রহণ বাড়ছে। তোমাদের জানা উচিত, পঞ্চায়েত এবং পুরসভায় 1/3 সংরক্ষণ বামফ্রন্টই চালু করেছিল। আমি যখন কারিগরি শিক্ষামন্ত্রী ছিলাম, তখন আইটিআইতে, পলিটেকনিকে 20% মেয়েদের রিজার্ভেশন গোটা দেশের মধ্যে আমরাই পশ্চিমবঙ্গে চালু করেছিলাম। এটা মনে করে দিচ্ছি কারণ তোমার জন্মের আগের ঘটনা। এবং তারপরে 1/3 আসনের সংরক্ষণের কথা বারবার বলা হয়েছে গত 25 বছর ধরে। যতদিন গীতা মুখার্জি বেঁচে ছিলেন, তার গীতা মুখার্জি কমিটি রিপোর্ট পড়ো, বামপন্থী দৃষ্টিভঙ্গি কি, কোনো কসমেটিক না। এবং সেটা এখনো অ্যাসেম্বলি এবং লোকসভায় হলো না। বলা হচ্ছে বাবা মরিয়ে তো বেল বাটিয়ে। এই রাজ্যে, এই দেশে শিক্ষায়, স্বাস্থ্যে, সংস্কৃতিতে, আন্দোলনে, সংগ্রামে, প্রশাসনে, উড়ানে সবসময় মহিলাদের এগিয়ে দিয়েছে। শুধু এই রাজ্য নয়, বামপন্থার কল্যাণে। কারণ বামপন্থা সমানাধিকারে বিশ্বাস করে। তোমার মোবাইলে কটা গুনলে তার থেকে বেশি হচ্ছে যে সমানাধিকারের লড়াই কারা লড়ছে। এবং আমরা চাই পৃথিবীর অর্ধেক আকাশ তোমার মোবাইলে কয়েকটা আসন নয়।
লিবারেশন কি 10টি আসনে প্রার্থী দিয়েছে? प्लीज बोलिए। वही 234 में माइनॉरिटी कितने हैं? हम गिने नहीं हैं, पहले ऐसे कभी गिना नहीं जाता था, लेकिन आजकल गिनाई होता है। आप इंतजार कीजिए, ऐसे तंजीम है, ऐसे अखबारात हैं, जैसे वो महिला के बारे में गिनती की है, अब तक कोई ना कोई गिन रहा है। लेकिन हम ना तो वोटर को, ना तो इलेक्टोरेट को, ना तो कैंडिडेट को धर्म के आधार पर नहीं बांटते हैं, लेकिन हम ये कोशिश किए हैं। आपको ये मालूम होना चाहिए, इस देश में जब से बीजेपी और बंगाल में जब से तृणमूल आई है, असेंबली में, पार्लियामेंट में, म्यूनिसिपैलिटी में, पॉलिटिकल पार्टीज में, पॉलिटिकल लीडरशिप में माइनॉरिटीज और मुसलमान का तादाद घट गया है। आपके पास होगा, आप गूगल सर्च करो कि बंगाल की असेंबली में और पार्लियामेंट में पहले कितने मुसलमान हुआ करते थे आजादी के बाद से, लेफ्ट फ्रंट के जमाने में कितने बड़े थे, और तृणमूल के जमाने में और बीजेपी के जमाने में कितना घट रहा है। ये जो सेकंड ग्रेड सिटीजन बनाने का जो तरीका है, उसका ये हिस्सा है। সেলিব্রিটি প্রার্থী তালিকা ঘোষণার পর অনেক জায়গায় দেখা গিয়েছে বিভিন্ন পলিটিক্যাল পার্টি তারা তাদের দপ্তর ভাঙচুর হচ্ছে, বিভিন্ন কিছু হচ্ছে, অসন্তোষ ওপেন কেউ বলছেন। শওকত মোল্লা আবার চলে গেলেন তার কেন্দ্র পরিবর্তনের জন্য। এটা কি মনে হচ্ছে যে এটা ট্রেন্ডে পরিণত হয়েছে? রাজনীতিতে যদি দুর্বৃত্তায়ন হয় আর দুর্বৃত্তরা যদি এগিয়ে আসে রাজনীতি করতে, আর তাদের সোনার চেনের ওজন দেখে যদি খবরের কাগজ মাপে কে কত বড় দরের নেতা, তাহলে এই দুর্বৃত্তায়ন বাড়ে। বামপন্থীদের মধ্যে একটা ফিল্টার আছে, তারা এই দুর্বৃত্তদেরকে যদি কেউ ঢুকেও পড়ে এদিক ওদিক থেকে, তাদেরকে আমাদের বার করতে কয়েক মুহূর্ত লাগে। আর বিজেপি তৃণমূল তাদেরকে সাদরে গ্রহণ করে। আমি অন্য দলগুলোকে বলবো, দুর্বৃত্তায়নকে প্রশ্রয় দেবেন না, গ্রহণ করবেন না। আর এতগুলো কথা এই জন্যই বললাম যে নির্বাচক মন্ডলীর কাছে আবেদন যে আপনারা কোন ধরনের প্রশাসক, কোন ধরনের প্রতিনিধি চান, তাদেরকে চান। মানুষ হচ্ছে সবচেয়ে বড় বিচারক, তারাই বিচার করবে। মানি, মাসেল পাওয়ার, মিডিয়া এবং এই মেশিনেশন গোটা নির্বাচনকে কলুষিত করেছে, প্রক্রিয়াকে। সেখানে দাঁড়িয়ে একসঙ্গে মানি পাওয়ার, মিডিয়া পাওয়ার, আমি এক করে দিলাম, মাসেল পাওয়ার এবং এই যে মেশিনেশন, এই যে ইসিআই থেকে আরম্ভ করে একদম ভোট গণনা কেন্দ্র পর্যন্ত, আর এই যে আইপ্যাকের মতো সব মাফিয়া গ্যাং, যারা গণতন্ত্রের প্রক্রিয়াকে শেষ করছে, তাদের সম্পর্কে আমাদের সাবধান হতে হবে এবং লড়াই চালাতে হবে। সেটা বামপন্থাই পারে সেই লড়াইটা চালাতে। লিবারেশনকে 10টি আসন প্রার্থী দিয়েছে, আপনাদের সহযোগী বামফ্রন্টের সহযোগী। বামফ্রন্ট কি এই 10টি আসনের সঙ্গে সহমত? প্রথম কথা হচ্ছে, আমরা এখানে বাম ফ্রন্টের প্রার্থী ঘোষণা করি। বাম ফ্রন্টের বাইরে সিপিআইএম এর লিবারেশন এবং আইএসএফ এর সঙ্গে আমাদের কথাবার্তা চলছে। চূড়ান্ত এখনো হয়নি, চূড়ান্ত পর্যায়ে আমরা আছি। আমরা বলেছিলাম আগে থেকে আপনাদের, প্রথমে বাম ফ্রন্ট সমস্ত কিছু চূড়ান্ত করবে, তারপরে আমরা আমাদের সহযোগীদের চূড়ান্ত করব। সেখানে দাঁড়িয়ে 8টি 10টি প্রশ্ন নয়। রাজনীতিতে ঠিক হয়েছে সমস্ত বাম শক্তি একত্রিত হবে এই দক্ষিণপন্থার, চরম দক্ষিণপন্থার উত্থানের বিরুদ্ধে। বামপন্থী মানুষগুলো বামপন্থার পুনর্জীবনের জন্য লড়াই করবে। এখানকার যে বাম পরিমণ্ডল আছে রাজ্যে, গোটা দেশের আগে এই রাজ্যে গড়ে তুলতে হবে, যাতে গোটা রাজ্যে ফ্যাসিস্ট শক্তির বিরুদ্ধে আমরা লড়াই করতে পারি। সেখানে এখনো চূড়ান্ত হয়নি। শেষ 2-1টি আসন নিয়ে এখনো কথাবার্তা বলার অবকাশ আছে। মানে সেক্ষেত্রে যদি আইএসএফ এর সাথে কোনোভাবে কোনো সমস্যা হয়, তাহলে কি আপনাকে ডাকবো বন্ধু হিসেবে। বন্ধুত্বের কোনো লড়াই হয় না, যাতে কোনো সমস্যা না হয় সেটা দেখার জন্য।